أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين জি আলহামদুলিল্লাহ আপনাদের কুইজ টাইম তো মনে হয় শেষ না? কুইজ শেষ হয়েছে কিনা ভাই সবার? জি তাহলে ভাই। ওকে, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাংশনস অ্যান্ড ফর্মুলা বা রেজাল্ট শিট নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। লাস্ট ক্লাসগুলোতে এক্সেলের আমরা দুইটা ক্লাস অলরেডি করে ফেলছি। বেসিক এক্সেলের সাথে ইন্ট্রোডাকশন অ্যান্ড আমরা বেসিক ম্যাথমেটিক্যাল টুকটাক ছোটোখাটো যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখে ফেলছি। সেল রেফারেন্স কীভাবে ইউজ করতে হয়, কন্ডিশনাল ফরম্যাটিং, হ্যাঁ, নাম্বার ফরম্যাটিং, এই বিষয়গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বিল্ড ইন কিছু ফাংশন দেখব। লাস্ট ক্লাসে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম সেইগুলাতে আমরা আমাদের মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ করছি। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এক্সেলের বিল্ড ইন কিছু ফর্মুলা আছে। এই যে ফর্মুলাজে গেলে এখানে অনেক ফর্মুলা আছে। তো সেইখান থেকে ছোটখাটো কিছু ফর্মুলা আজকে আমরা দেখার চেষ্টা করব এবং এইগুলাকে কাজে লাগায়া আমরা একটা রেজাল্ট শিটের প্রজেক্ট তৈরি করবো ইনশাল্লাহ। ওকে, তো প্রথম যেটি আছে সাম, এটা অলরেডি আমরা গত ক্লাসে দেখছি, তারপর আবার আমরা একটু দেখি। ধরেন যে আমাদের এইখানে বেশ কয়েকটা সেলে কিছু নাম্বার আছে যেগুলো আমাদের যোগ করতে হবে। এইগুলা সবগুলাকে আমার যোগ করতে হবে। সেটা আমি ধরেন এইখানে করি সাম, এইগুলোর যোগফল আমার এখানে বের করতে হবে। তাহলে এর জন্য আমরা যদি ম্যানুয়ালি করি, ইকুয়াল সাইন, এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস, অর্থাৎ প্রত্যেকটাকে আমার একসাথে যোগ করা লাগতেছে। এন্টার প্রেস করলে আমার হচ্ছে এগুলোর যোগফল বের হলো, তাই না? কিন্তু এইটা সাম একটা ফাংশনই আছে, যেহেতু মাল্টিপল নাম্বার একসাথে যোগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সাম ফাংশনটা আমরা ব্যবহার করি। তো সেটা ব্যবহার করার সহজ রাস্তা হচ্ছে এই যে এইখানে দেখেন অটো সাম আছে, অথবা ফর্মুলাসে যদি যাই, এইখান থেকে এই যে অটো সাম আছে, এখানে গেলে সাম, এইটা ক্লিক করলে হবে, অথবা হোম থেকে এইখান থেকেও একই জিনিস, সাম, এটাতে ক্লিক করলে হবে। ক্লিক করলে দেখেন সাম, তারপরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এই এরিয়াটা আমরা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা হাতেও লিখতে পারি, ওইখান থেকে না নিয়ে হাতেও লিখতে পারি। হাতে লিখে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে কাজ করতেছে জিনিসটা। অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে। আমরা প্রথম লাস্ট ক্লাসে বলছিলাম যে ইকুয়াল সাইন ছাড়া মাইক্রোসফট এক্সেল বুঝবে না যে আপনার হচ্ছে এটা একটা ফর্মুলা আপনি লিখতেছেন। তাহলে প্রথম কাজ হচ্ছে ইকুয়াল সাইন। ওকে, এরপরে আমরা যেহেতু সাম ফর্মুলাটা লিখব, সাম লিখে দিলাম, লিখে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার হচ্ছে এরিয়াটা দেখাই দেবো যে কোন এরিয়াটাকে আমি যোগ করতে চাই। তাহলে D2 থেকে D7, হ্যাঁ, এই এরিয়াটাকে আমরা যোগ করতে চাই, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো এই যে ব্র্যাকেট শুরু করছি, ব্র্যাকেটটাও কিন্তু শেষও করতে হবে। শেষ না করলে কিন্তু আপনার এটা ঠিকঠাকভাবে কাজ করবে না। আমরা হচ্ছে এন্টার প্রেস করি, এই যে এইগুলোর যোগফল আমার বের হয়ে গেল। ঠিক আছে, তো এইটাকে বলা হয় অটোসাম। যেহেতু অটোমেটিক সাম হচ্ছে বা যোগ হচ্ছে, আমাদের হচ্ছে ম্যানুয়ালি ধরে ধরে মানে যোগ করা লাগতেছে না যে এই সেলের সাথে এই সেল, অটোমেটিক যেহেতু কাজ করতেছে এই কারণে হচ্ছে এটাকে অটোসাম বলা হয়। এই যে এখানে দেখেন অটোসাম লেখা আছে, অটোসাম। ওকে, তো এইভাবে আমরা খুব সহজে যোগ করে ফেলতে পারি। এই যে যে ফর্মুলাটা লিখলাম সাম, এটা মাইক্রোসফট এক্সেলের বিল্ড ইন একটা ফর্মুলা। এটা আমাদের কাজটাকে অনেক সহজ করে দিল। ওকে,
তো এই রকমের আরো বেশ কিছু ফর্মুলা আছে যেগুলো আজকে আমরা শিখব। এখানে দেখেন আরো 5টার মতো ফর্মুলা আছে টোটাল। সেইগুলো আমরা একটু ধীরে ধীরে যদি দেখি, ধরেন আমার এখানে যে সংখ্যাগুলো আছে আমরা একটু সহজ করি। 1 2 3 4 5 এবং 6। তো 6 পর্যন্ত না নিয়ে আমরা ধরেন যে 5 পর্যন্ত রাখি, সহজে বোঝা যাবে জিনিসটা। তাহলে আমরা এই 5-এর অটোসাম করে দিই। 1 থেকে 5 পর্যন্ত, এই যে 15 আসছে আমার 1 থেকে 5 পর্যন্ত যোগফল। তো এবার আমরা হচ্ছে এটার অ্যাভারেজ বের করব। ঠিক আছে, যে এইখানে সংখ্যা আছে টোটাল 5টা, এটার অ্যাভারেজ বের করব। গড়, গড় যেটাকে বলে। তো অ্যাভারেজ বের করতে হলে কি করতে হয় আমাদের? সবগুলোকে আগে যোগ করতে হয়। গড় সমান সমান কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। ছোটবেলা পড়ছিলাম যে সবগুলাকে একসাথে যোগ করতে হবে, এবং এটা টোটাল যে কয়টা সংখ্যা আছে সেই যোগফলকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তা আমার যোগফল আসছে কত? 5 15, এবং আমার এখানে সংখ্যা আছে 5টা। তাহলে অ্যাভারেজ বের করতে পারি আমরা কিভাবে? এইটা 15 ভাগ সংখ্যা হচ্ছে 5টা, এই যে 5, এই যে 3। এতে কি করা লাগলো? আগে যোগফল বের করা লাগতেছে, তারপরে এই যে ভাগ 5 দিতে হচ্ছে। এটা একটা রাস্তা। অথবা আমরা আরেকটা রাস্তা ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাভারেজ। এখানে একটা ফাংশনই আছে অ্যাভারেজ, সেটা দিয়েও আমাদের কাজ হয়ে যাবে। তাতে আমাদের আর কষ্ট করে যোগ করা লাগবে না। এই যে এই যোগটা আমার দরকার নেই। এর জন্য আমরা কি লিখবো? অ্যাভারেজ লিখবো। এই যে অ্যাভারেজ যে ফর্মুলাটা আছে সেটা লিখে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এইখান থেকে এরিয়াটা দেখাই দেবো যে কোনগুলার অ্যাভারেজ বের করতে চাই। 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলোর আমি অ্যাভারেজ বের করতে চাই। ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এই যে অ্যাভারেজ 3 কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যোগ, এটা হচ্ছে অ্যাভারেজ। এই যে যে অ্যাভারেজ ফাংশনটা ইউজ করলাম, এটার সাথে কিন্তু এখন আর যোগের কোনো সম্পর্ক নাই। সাম যে ফাংশনটা ইউজ করছি এটার কোনো সম্পর্ক নাই। আপনি অটোমেটিক ওই যোগ না করেই এইগুলাকে অ্যাভারেজ বের করে ফেলতে পারবো আমরা অ্যাভারেজ যে ফাংশন আছে সেটার মাধ্যমে। ওকে, আমরা যোগ করা শিখলাম, অ্যাভারেজ বের করা শিখলাম। এরপরে আমরা এখান থেকে কাউন্ট নাম্বারস, আমরা হচ্ছে এইখানে টোটালি কয়টা সংখ্যা আছে সেটা বের করতে পারি কাউন্ট নাম্বারস এর মাধ্যমে। কাউন্ট শুধুমাত্র সংখ্যাগুলোই কাউন্ট করে দেখাবে আপনাকে এখানে। তো সেটা কাউন্ট করতে হলে কাউন্ট ফাংশনটা ব্যবহার করব আমরা। কাউন্ট, কাউন্ট দিয়ে আমি হচ্ছে এরিয়াটা দেখাই দিলাম যে এই এরিয়াতে টোটালি কয়টা সংখ্যা আছে। ওকে, এই যে আমার টোটাল সংখ্যা আছে 5টা। খেয়াল করতে হবে যে এখানে আমি যদি এই 1-এর পরিবর্তে লিখে দিই হচ্ছে হাবিব, তাহলে কিন্তু আর 5 রইল না, এই যে 4টা। এইখানে শুধুমাত্র সংখ্যাগুলোই কাউন্ট করবে, অন্য কিছু কাউন্ট করবে না। ঠিক আছে, এই যে 1 লিখে দিলাম, এখন কিন্তু ঠিকই আমার কাউন্ট কাজ করতেছে। তো এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা বের করা। সবচাইতে ছোট নাম্বার এবং সবচাইতে বড় নাম্বার আমরা চাইলে খুব সহজে বের করতে পারি। এখানে যদি আমরা সহজেই দেখি বুঝতে পারতেছি 1 2 3 4 5। এখানে 1 হচ্ছে সবচেয়ে ছোট, 5 হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু এই সবচেয়ে ছোট সবচেয়ে বড়টা আমি যদি এরকম হয় যে 1000 নাম্বার আছে সেখান থেকে বের করা, তাহলে কিন্তু আমাদের জন্য একটু মানে সময় সাপেক্ষ বিষয় প্রত্যেকটা ধরে ধরে চেক দেওয়া। তো এটা আমাদের সহজ করে দিবে মিনিমাম এবং ম্যাক্সিমামের যে ফাংশনটা আছে। ম্যাক্স আমরা সবচেয়ে বড় বের করতে চাই, ইজ ইকুয়াল টু ম্যাক্স লিখলেই ম্যাক্সের ফর্মুলাটা চলে আসছে। এবার আমি এরিয়াটা দেখাই দিই। এই এরিয়ার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এই যে সবচেয়ে বড় সংখ্যা বের হয়ে গেল আমার 5। একইভাবে আমরা যদি মিনিমাম সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে চাই, মিন লিখলাম, ইজ ইকুয়াল টু মিন যে ফাংশনটা আছে সেই মিনটা আমরা নিলাম। অথবা এই যে যে ফাংশনগুলো লিখতেছে এইগুলা কিন্তু আমাদের হাতে না লিখে এইখান থেকে নিলেও হবে। এখান থেকে মিন, মিন দিয়ে আমি এরিয়াটা দেখাই দিব। বাই ডিফল্ট সে কিন্তু উপরের সবগুলাই ধরে ফেলছে। তা আমি এইখান থেকে আমার যতটুকু রেঞ্জ দেওয়া দরকার সেইটুকু রেঞ্জ দিয়ে এন্টার প্রেস করলাম।
তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আমার কাছে চলে আসলো যে 1। 1 হচ্ছে ছোট, 5 হচ্ছে বড়, এবং টোটালি সংখ্যা আছে 5টা, অ্যাভারেজ আছে 3, টোটাল যোগফল হচ্ছে 15। এই যে কাজগুলো করলাম, আমি তো একটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম। আপনাদের রিয়েল লাইফে কিন্তু এইগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি। যখন আপনি এক্সেল নিয়ে কাজ করবেন, এই কাজগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? দেখবেন যে হরহামেশাই আপনার এটা প্রয়োজন হচ্ছে। ওকে? তো এই যে টোটালি আমরা 5টা ফাংশন শিখলাম: সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম। এইগুলোর ফর্মুলাগুলা কিন্তু মানে নামের সাথে মিল আছে। বিষয়টা এরকম না যে সাম ফর্মুলাটা আপনি এমন একটা কিওয়ার্ড তারা দিয়ে রাখছে যে আমরা বুঝতেই পারতেছি না। সামের কিওয়ার্ডটা কি? এই যে সাম লিখলেই আমার যোগ হচ্ছে। তারপরে হচ্ছে অ্যাভারেজ লিখলে অ্যাভারেজের নিজস্ব ফর্মুলার নামই রাখছে অ্যাভারেজ। তারপর ম্যাক্সিমাম, মিনিমাম, এইগুলা MAX, MIN, এইগুলা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। কাজে এইগুলা আপনি চর্চা করলেই হবে। মানে খুব বেশি যে মুখস্থ করে বসে থাকতে হবে সেটা এরকম না। আমরা এক্সেলে মুখস্থ কিছু করতে গেলে মুশকিল। প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে, বুঝে আপনি সেটাকে প্র্যাকটিস করেন। তাইলেই দেখবেন যে হয়ে গেছে। কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করা যাবে না। ওকে? একটা ফর্মুলা আপনি যদি না বোঝেন, আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন, কিন্তু মুখস্থ করার চেষ্টা করা যাবে না। ক্লিয়ার? এরপরে আমাদের এখানে হুম, ছোট আরো 2টা ফাংশন আছে, এগুলো একটু দেখে ফেলি। এরপর আমরা ইফ স্টেটমেন্টটা নিয়ে একটু সময় দিব। কনক্যাটিনেট এবং ট্রিম, এই যে 2টা জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। যেমন কনক্যাটিনেট এবং ট্রিম দুইটাই, কনক্যাটিনেট, ট্রিম আমার দুইটাই টেক্সট বা স্ট্রিং রিলেটেড ফাংশন। সেটা কেমন, ধরেন যে আমার এখানে আছে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমাকে বের করতে হবে হচ্ছে ফুল নেম। ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম আমার কাছে আছে, আমাকে ফুল নেমটা বের করতে হবে। তো ফার্স্ট নেম দিলাম হচ্ছে রুহুল, লাস্ট নেম আমিন। তো এবার হচ্ছে ফুল নেমটা আমি দেব হচ্ছে রুহুল আমিন, তাই না? তো এটা ফার্স্ট নেম লাস্ট নেম আমার কাছে আছে, ফুল নেমটা যদি অটো বের করতে চাই তখন আমার হচ্ছে কনক্যাটিনেট ব্যবহার করতে হবে। কনক্যাটিনেট এই যে এটা। ঠিক আছে? এইটা দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট নেম দিলাম, তারপরে লাস্ট নেম দিলাম, কমা দিয়ে, হ্যাঁ, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার চাপ দিলাম। এই যে আমাদের রুহুল আমিন হয়ে গেছে। কিন্তু এইখানে দেখেন রুহুল আমিন, মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। ঠিক আছে? তো এই স্পেসটা যদি দিতে চাই কি করতে হবে, এখানে আমরা একটা স্পেস ঢুকাই দিব। এই যে মাঝখানে একটা স্পেস, ডাবল কোটেশনের ভিতরে ফাঁকা স্পেস ঢুকাই দিলাম। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটার মাঝখানে একটা স্পেস চলে আসছে। এই ফর্মুলাটা আমি যদি এখানে লিখি হাবিব খান, ঠিক আছে, এখানে লিখলাম ইয়ামিন শিকদার। তো এটাকে যদি আমি ড্র্যাগ করে দেই নিচের দিকে, দেখেন হাবিব খান, ইয়ামিন শিকদার, এগুলো কিন্তু চলে আসছে। ওকে? তো এখন এই যে দেখেন একটা বিষয় ঘটলো, যে আমরা এই হাবিব খান, রুহুল আমিন এইগুলার মাঝখানে তো একটাই স্পেস আছে, কিন্তু ইয়ামিন শিকদারের মাঝখানে মনে হচ্ছে না দুইটা স্পেস, একটু জায়গা বেশি। এটার কারণ হচ্ছে এই যে ইয়ামিনের পরে একটা স্পেস পড়ে গেছে, অলরেডি একটা স্পেস আছে। আবার আমরা তো সূত্র যখন লিখছি তখন একটা স্পেস দিছি, তো টোটালি এই হিসাবে দুইটা স্পেস পড়ে গেছে। তো এইটাকে আমরা রোধ করতে পারি ট্রিমের মাধ্যমে। ট্রিম কি করে, আপনার আগে পরে যত স্পেসগুলো আছে সেইগুলো রিমুভ করে দেয়। ঠিক আছে? তো এই ট্রিমটা আমরা ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমরা এখানে যে ইয়ামিন লিখছি, F5 যেটা লিখছি, এটার পরিবর্তে আমরা লিখতে পারতাম যে ট্রিম, এই যে F5, মানে আমি এই যে ফার্স্ট নেমটাকে ট্রিম করে নিয়ে আসলাম। আবার লাস্ট নেমের শুরুতেও যদি কোনো থাকে আমাদের স্পেস থাকে, সেটাও যাতে না আসে এর জন্য আমরা লাস্ট নেমটাকেও ট্রিম করে নিয়ে আসতে পারি। তাহলে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে ট্রিম করে নিয়ে আসলাম। ওকে?
এবার আমরা হচ্ছে এটাকে এন্টার প্রেস করি। তাহলে দেখেন এবার কিন্তু আর ওই যে সিঙ্গেল স্পেসই রয়ে গেছে। আমরা যদি ড্র্যাগ করে দিই দুইটাতেই সেম জিনিস। এখন আমি পরে যদি স্পেসও দেই, স্পেসটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না, বা এটার আগেও যদি কোনো স্পেস দেই, রুহুল আমিনের আগে একটা স্পেস দিয়ে রাখছি। অনেকে ভুল করে না, নাম লিখতে গিয়ে প্রথমে একটা স্পেস দিয়ে ফেলে বা শেষে একটা স্পেস দিয়ে ফেলে। তো এই স্পেসগুলো আপনাকে ডিস্টার্ব করবে না যদি আপনি ট্রিম ব্যবহার করেন। ওকে। তো এই ছিল মোটামুটি আমাদের আহ, বেশ কয়েকটা ফাংশন। এখন আমরা যেটা নিয়ে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ইফ স্টেটমেন্টটা সহজে বুঝতে পারেন, তাইলে আপনার এক্সেলের মোটামুটি আমাদের রেগুলার লাইফে যেই কাজগুলো হয় তার 50% কাজ ইফ স্টেটমেন্ট যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেই কভার করে যায়। তো এই ইফ স্টেটমেন্টটা আমাদের একটু ভালোভাবে বোঝা দরকার। আমরা এখান থেকে এই যে ইফ স্টেটমেন্টটা একটু শিখে ফেলি। ইফ স্টেটমেন্টের ঘটনাটা কি বা এটার কাজটা কি? এটা যদি ইফ শব্দের অর্থ কি? ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, তাই না? তো ইফ শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? রেগুলার লাইফেও যদি উম, যদি শব্দটা ব্যবহার করি না, যে আহ, যদি তুমি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো। হুম। আব্বু আম্মুরা বলেন না এরকম, যে পরীক্ষায় পাশ করলে এবার যদি দাখিল পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও তাহলে তোমার একটা সাইকেল কিনে দিব। ঠিক আছে। তো এই যে যে বিষয়টা বললো সেইটা আহ, কিন্তু একটা যদির উপর ডিপেন্ড করতেছে। যদি সে গোল্ডেন এ প্লাস পায় তাহলে তাকে সাইকেল কিনে দেওয়া হবে। আর যদি গোল্ডেন এ প্লাস না পায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে সে সাইকেল পাবে না। সে কি পাবে? সে হচ্ছে ধরেন যে কিছুই পাবে না। এভাবে হয় না ঘটনাটা? এক্সেলেও একই জিনিস। আমরা হচ্ছে এই যদি ব্যবহার করে দুইটা জিনিসের উপর, বা আমি একটা একটা শর্তের উপর বেস করে আমি একটা রেজাল্ট শো করতে পারি। যেমন যদি সে 33 বা 33-এর উপরে 32-এর উপরে মার্কস পায় তাহলে সে পাস। আর 32-এর নিচে যদি মার্কস পায় তাহলে সে ফেল। ঠিক আছে। এরকম হয় না? এইটা আমরা একটু বের করতে চাই। মার্কস ধরেন, মার্কস আর আছে পাস নাকি ফেল, এটা আমরা বের করতে চাই। তো ধরেন যে আমি একটা মার্কস দিলাম 56, এই 56টা পাস করছে না ফেল করছে সেটা আমরা বের করতে চাই। এখন মনে হইতে পারে যে 56 তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা পাস করছে। কিন্তু আমাদের এখানে যদি এরকমের 1000 স্টুডেন্টের নাম্বার থাকে, তো সবগুলাকে আমি দেখে দেখে চেক করব যে এটা পাস করছে না ফেল করছে। তাহলে আমরা এক্সেল শিখতেছি কেন? এই অটোমেশনটার জন্যই আমরা এক্সেলটা শিখতেছি। আমরা জাস্ট একবার লিখবো ফাংশনটা, এরপরে জাস্ট ড্রাগ করে দিলে আমার এই ফাংশনটা সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার ধরে ধরে পাস নাকি ফেল এইগুলো চেক করতে হবে না। ওকে। তো এই পাস ফেল দিয়ে আমরা শুরু করি। ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা অনেক বড় বড় চমৎকার সব কাজ করতে পারবো। ছোট কাজটা দিয়ে শুরু করি, যে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা কিভাবে পাস ফেল বের করতে পারি। তাহলে এর জন্য আমরা যেটা করব, ইফ স্টেটমেন্ট লেখা শুরু করবো ইজ ইকাল টু ইফ। এটাও কিন্তু একটা এক্সেলের ফাংশন। এই এই ফরম্যাটে আমাকে লিখতে হবে। তো এইখানে নিচের দিকে তাকান, আমার এখানে তিনটা জিনিস দিতে হবে। প্যারামিটার হিসেবে তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, একটা হচ্ছে ইফ ট্রু, আর একটা ইফ ফলস। এটা একটু বোঝার চেষ্টা করি। এইটা যদি আমি বুঝতে পারি তাহলে ইফ স্টেটমেন্ট যেই কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো। ওই যে ইয়ের মতো, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যখন আমরা ফার্স্ট পড়ছিলাম ক্লাস 6-এ, তখন মানে স্যারেরা বলতো যে তুমি এইটা পারলে সব পারবা। এই যে সব এই জায়গায় বসাই দিবা এই স্টাইলে, এর জায়গায় ধরো যে এক্স দিলা, বি এর জায়গায় ওয়াই দিলা, তারপরে হচ্ছে এবার সূত্রটা বের হবে কি x² + 2xy + y²। তো এগুলো স্যার তো বলতো কিন্তু আমরা বুঝতাম না প্রথম দিকে। কিন্তু পরে বুঝলাম যে এ এবং বি হচ্ছে একটা প্লেস হোল্ডার। এটা আসলে যে কোনো কিছু এখানে একটা বসাই দিলে হয়। হাতি প্লাস ঘোড়া হোল স্কোয়ারের এই সূত্র কি হবে? তো কনসেপ্ট হচ্ছে আপনি যদি এইখানে এই তিনটা জিনিস বুঝতে পারেন তাহলে আপনি যেই কোনো জিনিস এই ইফ স্টেটমেন্টের মতো করে কাজে লাগাতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে আপনাকে লজিক্যাল টেস্ট, একটা শর্ত দিতে হবে।
তা আমরা শর্তটা কি দিছিলাম মনে আছে? যে 33-এর উপরে পাইতে হবে, মার্কস পাইতে হবে 33-এর উপরে। যদি 33-এর উপরে পাওয়া যায় তাহলে কি হবে? তাহলে তাকে বলে দেব পাস। এই যে ভ্যালু ইফ ট্রু, সেকেন্ডটাতে আমরা দিব হচ্ছে ভ্যালু ইফ ট্রু। যদি সে 33-এর উপরে পায় তাহলে বলবো যে সে পাস। আর যদি 33-এর উপরে না পায়, মানে এই যে যে 33-এর উপরে শর্তটা দিলাম, এই শর্তটা যদি ভুল প্রমাণিত হয়, মানে ধরেন যে সে 32 পাইছে বা 12 পাইছে বা 10 পাইছে, মানে 33-এর নিচে পাইছে আর কি, তখন হচ্ছে থার্ড প্যারামিটার যেটা দিব সেইটা আমার এখানে শো করবে। ঠিক আছে? তাই আমরা শুরু করি, আর একটু ক্লিয়ার হবে শুরু করলে। তা আমরা হচ্ছে এখানে বলতেছি যে সে মার্কসটা, এই যে B3, হ্যাঁ, B3 হচ্ছে আমার মার্কস, ইজ গ্রেটার দেন 32। যদি আমার এই মার্কসটা 32-এর বেশি হয়, মানে 33 অথবা 33-এর উপরে, ওকে, এরপর আমি কমা দিলাম। এই প্রথম জিনিস কিন্তু আমার লেখা হয়ে গেল, প্রথমে আমার শর্তটা দেওয়া হইলো। এই শর্তটা যদি পূরণ হয়, অর্থাৎ সে 33-এর উপরে পায়, 33 অথবা 33-এর উপরে পায়, তাহলে আমরা তাকে বলে দিব হচ্ছে পাস। এই যে পাস যে লিখবো, আমি 32 লিখছি এখানে, কিন্তু কোনো এই ডাবল কোটেশন দেই নাই। কিন্তু যখন পাস লিখবো তখন আমাকে মাস্ট ডাবল কোটেশন দিতে হবে, কারণ এটা একটা টেক্সট স্ট্রিং। কোনো নাম্বার লিখতে গেলে ডাবল কোটেশন দিতে হয় না, কিন্তু যদি আপনি কোনো টেক্সট লিখতে যান তখন অবশ্যই আপনাকে ডাবল কোটেশন দিতে হবে এক সাইডে। ওকে, এরপরে আসেন, এটা গেল আমি দ্বিতীয় প্যারামিটার দিলাম, এরপরে কমা দিলাম, তার মানে 3 নাম্বার প্যারামিটার দিব হচ্ছে যদি সে এই 32-এর উপরে না পায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমি তাকে ফেল লিখে দিব, ফেল। ওকে, এরপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আবার একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি হচ্ছে এখানে দেখেন 3টা জিনিস দিছি, কিন্তু কমা কমা দিয়ে, এই যে আমার হচ্ছে 2টা কমা, এই 2টা কমার মাঝখানে আমার 3টা জিনিস। একটা হচ্ছে শর্ত, আর একটা হচ্ছে শর্তটা পূরণ হইলে কি হবে, শর্তটা পূরণ না হইলে কি হবে। 3টা জিনিস। ইফের স্ট্রাকচার এটা, আপনি যত বড় ইফ স্টেটমেন্টই লেখেন না কেন, এই স্ট্রাকচারেই যাইতে হবে। ওকে, এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তী জিনিসগুলো সহজ হবে। এইটুকু বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? একটু হ্যান্ড রেজ করেন তো, যে এই এই পার্টটা বুঝতে পারেন না, এটা আবার একটু রিপিট করা দরকার। জি ভাই, আমি বুঝতে পারিনি, আবার একটু repeat করে। ওকে, আচ্ছা, আর কে আছেন বুঝতে পারেন না, একেবারে বুঝতে পারেননি? ফর্মুলা বারে যেখানে লেখা আসছে থার্ড পোর্শনে ফেইলের ওখানে ওখানে কি কোনো ভ্যালু অ্যাড দিতে হবে? ফেইলের ওখানে এই যে এখানে যে ভ্যালু ইফ ফলস, ফলসের এখানে ভ্যালু কোনো অ্যাড করা লাগবে কিনা? এই যে ভ্যালু অ্যাড যেমন করছি ফেল। আমি বলছি যেমন যে আপনার আর আগে 32 অ্যাড করলাম, সেক্ষেত্রে এবার 32 লেস দেন বা না না না, 33 লেস এমন দেন এমন হবে। এমন কিছুই লাগবে না। এখানে শর্ত একটাই দিবেন, এটা মানে ট্রু হইলে এটা এ- প্রথমটা, আর যদি ফলস হয়ে যায় তখন এটা দ্বিতীয়টা আপনাকে শো করবে। মানে এটার জন্য আলাদা কিছু দিতে হবে না। ওই যে ইয়ের মতো, মানে ধরেন যে আপনার ওই আম, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছো, তাহলে সাইকেল, এই যে এখানে সাইকেল দিয়ে দিলাম। আর পাও নাই তাহলে এখানে ফাঁকা দিয়ে দিবেন। তখন বলতে হবে না যে গোল্ডেন এ প্লাস পাইছো কিনা, এইটাই তো প্রমাণ করবে যে পাইছো কিনা, বা 33-এর উপরে কিনা। এই একটা জিনিসই প্রমাণ করবে যে আপনার সে 33-এর উপরে পাইছে নাকি নিচে পাইছে। ঠিক আছে, তো একটা দিয়েই 2টা কাজ হয়ে যাবে। আচ্ছা, এক ভাই বুঝেন নাই, আমি এটাকে আবার রিপিট করব, সমস্যা নেই, আমরা এটার প্রেস করি। এই যে দেখেন এখানে পাস চলে আসছে। ওকে, আমি যদি এখানে মার্কসটা একটু চেঞ্জ করে 12 দিয়ে দিই, দেখেন এই যে ফেল চলে আসছে। আমার কিন্তু 2টা দেওয়া লাগে নাই, যে 12 হইলে কি হবে এটা চেক করার দরকার নেই। আমরা চেক দিছি একটা জিনিস, সেটা হচ্ছে মার্কসটা 33-এর উপরে কিনা, সরি 32-এর উপরে কিনা। যদি 32-এর উপরে হয় তাহলে পাস দেখাও, যদি 32-এর উপরে না হয়, এই যে না হয় এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার, হ্যাঁ, সরি থার্ড প্যারামিটার। যদি 32-এর উপরে হয় তাহলে এই যে ফার্স্ট প্যারামিটার যেটা আছে সেটা শো করবে, আর যদি 32-এর নিচে হয়, উপরে না হয় আর কি, তাহলে এখানে সেকেন্ড থার্ড প্যারামিটার যেটা আছে সেটা শো করবে। এই হচ্ছে মূল ঘটনা। আমরা যদি এখানে ধরেন আরো কিছু মার্কস দিয়ে দিই, 45, 35, এরকম দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমাদের জন্য খুবই ইজি, আমরা জাস্ট এই
ফর্মুলাটা ড্রাগ করে দিলাম, তাহলে কোনটায় পাস কোনটা ফেল অটোমেটিক কিন্তু চলে আসছে। তো এইখানে যদি এইভাবে 1000 নাম্বার বা সংখ্যাও থাকতো, মার্কস থাকতো, তাহলে জাস্ট আমাদের এক ক্লিকের বিষয়, আমরা ফর্মুলাটা লিখবো, অটোমেটিক কে পাস করছে কে ফেল করছে আমার কাছে চলে আসবে। ওকে, এবার আসেন এই এক্সাম্পলটাই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি। ধরেন যে আমাদের একটা তালিকা আছে, ভোটারদের তালিকা, যাদের এইজ আমার কাছে আছে, হ্যাঁ। তা আমরা হচ্ছে এইজ থেকে ভোটার কে আর হচ্ছে নট নন ভোটার বা নট ভোটার যাই দিই, এটা বের করব। তাহলে এটাতে কেউর বয়স আছে 12, কেউর বয়স আছে 34, কেউর বয়স আছে ধরেন যে 18, কেউর বয়স আছে হচ্ছে 87, এই রকমের। তা আমরা বলেন তো এখান থেকে ভোটার কে? এই 12 ছাড়া বাকি সবাই তো ভোটার নাকি? তো এটা তো আমরা দেখি বুঝে ফেলতে পারতেছি। তো এটা শর্তটা কি, মানে কেন কিভাবে আমি বাছাই করলাম যে 12টাই ভোটার না, বাকি সবাই ভোটার? বাছাই করলাম হচ্ছে যার বয়স 18 অথবা 18-র বেশি তারা হচ্ছে ভোটার, তাই না? আর 18-র নিচে যদি কেউ থাকে সে হচ্ছে নন ভোটার। ইভেন যদি কেউর বয়স 17 হয় তাহলেও কিন্তু সে ভোটার হয় নাই। তো এটাকে আমরা ধরেন আপাতত আমরা বের করতে চাচ্ছি। ওই যে যে ভাই হচ্ছে একটু রিপিট করতে বললেন, আমরা এখানে আবার রিপিট করি, হ্যাঁ, যে আমরা ভোটার এবং নন ভোটার বের করব। তো এটা বের করার জন্য আমরা কি করব, এইজটাকে চেক দিব যে এইজটা 18 অথবা 18-র উপরে কিনা। সহজ কথায় 17-র বেশি কিনা, 17-র বেশি হলে তো 18 থেকে শুরু, তাই না? তো 17 এর বেশি কিনা, যদি 17-র বেশি হয় তাহলে তাকে আমি বলবো যে ভোটার। আর যদি এইজটা 17-র কম হয় তাহলে তাকে আমি বলবো নন ভোটার। এই যে 17-র কম হয় এটা কিন্তু আমার চেক দেওয়ার দরকার নেই, 17-র বেশি না হইলে অটোমেটিক 17-র কম, তাই না? এই হচ্ছে বিষয়। তাই ইজ ইকাল টু ইফ, ইফ দিয়ে আমরা শুরু করলাম। প্রথমে আমি হচ্ছে চেক দিব যে তার এইজটা ইজ গ্রেটার দেন 17। এটা হচ্ছে আমার প্রথম চেক, যে তার বয়সটা 17-র বেশি কিনা। ওকে, এরপরে আমি বলবো যে যদি সে 17-র বেশি হয় তাহলে কি হবে, তাহলে তাকে আমি ভোটার বলে দিব, এই যে ডাবল কোটেশনের ভিতরে ভোটার লিখে দিব। এরপরে সে যদি 17-র কম হয় তাহলে কি হবে, তাকে নট ভোটার বা নন ভোটার যেটাই লিখি। ঠিক আছে, এন্টার প্রেস করি, এই যে দেখেন সে হচ্ছে নট ভোটার চলে আসছে কারণ তার বয়স 12। আমরা এটাকে ড্র্যাগ করে দেই, দেখেন এই যে এরা হচ্ছে ভোটার কিন্তু 17 বয়স, সে আবার নট ভোটার চলে আসছে। ওকে, তো এই জিনিসটা আমাদের বোঝা দরকার। ইদ্রিস আলী ভাই বলেন তো কি সমস্যা? ভাই, এখানে ওই শুধু পাস ফেল দেখানো গেল। আমি যদি এ প্লাস, এ, এ মাইনাস বি সব দেখাতে চাই, সেটা কিভাবে হবে? বা সেটা তো সেটা শিখাবো। আগে এটা এটা শিখেন, এটা শিখতে পারলে তো এটা সহজ হয়ে যাবে। শেখাবো শেখাবো, সমস্যা নেই। অনেকে তো এটা বুঝতে কষ্ট হচ্ছে। এটা যদি ঠিক আমরা আছে, ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে ওইটা আমাদের জন্য বোঝাটা কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস। ওটা শিখা দেবো, সমস্যা নেই। তো থ্যাংক ইউ। এইটা ক্লিয়ার কিনা আমাদের কাছে সেটা হচ্ছে ফ্যাক্ট। এইটা হইলে তারপরের স্টেপটা আপনারা বুঝতে পারবেন, নাইলে আসে অনেকের মাথার উপর দিয়ে যাবে যে তখন তো ইফ স্টেটমেন্ট দিয়ে যদি আমরা ওইটা করি অনেক বড় একটা ফর্মুলা হয়ে যায়। যদিও এর শর্টকাট আছে, আমরা শর্টকাট দেখাবো। আচ্ছা, মুজাহিদুল ইসলাম ভাই বলেন তো। ভাই এখানে কি আমরা গেটার ইকুয়াল অথবা লেজার ইকুয়াল এটা ইউজ করতে পারবো? হুম হুম হুম, এই যে আমরা যেটা দিছি, এই এটা গ্রেটার দেন 17 দিলাম, গ্রেটার দেন 17 না দিয়ে আমরা যেটা দিতে পারি গ্রেটার গেটার দেন অর ইকুয়াল ইকুয়াল 18। 18। হ্যাঁ, হ্যাঁ এটা হয়, সমস্যা নেই। আমি বোঝানোর সহজ করার জন্য জাস্ট এটা দিছিলাম, আচ্ছা, এটাও ইউজ থ্যাংক করা ইউ। যাবে। তারপরে আর এইটার ব্যাপারে আপনারা আগে একটু বলেন। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা সামনে গেলে অনেকে ঝামেলায় পড়বেন, বুঝতে পারবেন না। এক্সেলের ক্লাস শুরু করার আগেই কিন্তু বলছিলাম যে আমরা প্রতিটা স্টেপ একটু বুঝে বুঝে না গেলে মুশকিল। হ্যাঁ, ভাই মুমিন খান এ- বলেন। ভাই স্যার, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটু মানে বুঝতে একটু সমস্যা হচ্ছে কেন জানি। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে আপনাদেরকে সময় দেব, এটা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে আমরা সামনে আগাবো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কিন্তু এটা বুঝতে হবে
যে কোনো ওয়েতে আমরা আরো কিছু এক্সাম্পল ট্রাই করব, আজকেই ট্রাই করব, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনারা এটা ধীরে ধীরে সামনে আগাবেন। ওকে, তো ধরেন যে আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল ট্রাই করি, যেটা ধরেন এইগুলার ভিতরে না, জাস্ট ইকুয়াল ট্রাই করি। ধরেন আমার হচ্ছে রেজাল্ট রেজাল্ট পাওয়া গেল একজনের, ওই যে একটু আগে সাইকেলের এক্সাম্পল দিলাম না, এই সাইকেলের এটাকে আমরা একটু প্র্যাকটিক্যাল করি, যে সাইকেল অর নট। ঠিক আছে, তো রেজাল্ট আমার এখানে রেজাল্ট থাকবে, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে A+। ঠিক আছে, তো A+ পাইলে তাকে আমি আহ, এই দিব, সাইকেল দেব। আর যদি তার রেজাল্ট আসে ধরেন যে আসছে, এরকম কিছু একটা আসছে, তাহলে তাকে আমি কিছুই দেব না। ঠিক আছে, তাহলে এইটা আমরা একটু চেক করি, ইফ স্টেটমেন্ট দিয়ে এটাকে আমরা চেক করি। তো এটা চেক করার জন্য কি করতে হবে, ইফ লজিক্যাল টেস্টে আমি বলবো তার রেজাল্টটা দিয়েই তো আমি চেক দিব, তাই না? এতক্ষণ চেক দিছি তার এইজ অথবা তার মার্কস, এখন আমি তার রেজাল্টটা চেক দিব। এখন রেজাল্টটা কিভাবে তৈরি হলো সেটা পরের বিষয়, আমরা ধরেন যে ফাইনাল রেজাল্টটা পাই গেছি। ঠিক আছে, রেজাল্টটাকে চেক দিলাম, এই যে ইকুয়াল সাইন, এখন আর গ্রেটার দেন লেস দেন নাই, এখন দিব কি ইকুয়াল, যে তার রেজাল্টটা ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই, কারণ যেহেতু আমি একটা স্ট্রিং বসাচ্ছি বা টেক্সট বসাচ্ছি, A+। রেজাল্টটা যদি A+ হয়, তাহলে আমি তাকে বলবো যে সাইকেল ইজ অ্যাভেলেবল ফর ইউ। এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই। আর যদি তার A+ না হয় রেজাল্টটা, হুম, তখন আমরা বলে দিলাম যে কিছুই না, ফাঁকা রেখে দিতে পারি, ডাবল কোটেশনের ভিতরে ফাঁকা রেখে দিলেও হয়। এন্টার প্রেস করি আমরা, এই যে ফাঁকা আসছে। আর যদি আমি এখানে এর পরিবর্তে A+ দিয়ে দিই, এই যে দেখেন সে কিন্তু সাইকেল পেয়ে গেছে গা। তো এইখানে যদি আমি এই যে ফাঁকা যে রাখলাম, ফাঁকার জায়গায় যদি বলে দিই যে নো, এবার যদি আমি A+ থেকে দিয়ে দিই, তাহলে সাইকেল সে পায় নাই। ঘটনা কিন্তু সেম, আমি ইফ স্টেটমেন্টই ব্যবহার করছি, এখানেও ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি। আমরা এখান থেকে এটা ছোট করে দিই, সাইকেল, আর এখানে নো, এইটুকুর ভিতরে শেষ করে দিই। দেখেন আমার হচ্ছে প্রথমটাতে আমি চেক দিলাম যে তার রেজাল্টটা A+ কিনা। তাহলে এর আগে আমরা হচ্ছে গ্রেটার দেন দিয়ে চেক দিছিলাম, এখানে কিন্তু গ্রেটার দেন ইউজ করিনি। তার মানে এখানে আপনি শর্তগুলা বিভিন্নভাবে চেক করতে পারেন, সমান কিনা, ছোট কিনা, বড় কিনা, সমান অথবা বড় কিনা, হ্যাঁ, আহ, ছোট অথবা বড় কিনা, এই রকমের আমরা চেক দিতে পারি। ইভেন সমান না কিনা এটাও চেক দেওয়া যায়, নট ইকুয়াল, এইগুলোও চেক দেওয়া যায়। তো বিভিন্নভাবে আমরা চেক দিতে পারি। এই চেকটা দিতে হয় আমার হচ্ছে প্রথম প্যারামিটারে, হ্যাঁ, প্রথম অংশে। ফার্স্ট যে কমা দিব সেই কমার আগে, এটাকে প্যারামিটার বলে। তো দ্বিতীয়টাতে দিব হচ্ছে এই শর্তটা যদি ফিল আপ হয়ে যায়, এটা যদি ট্রু রিটার্ন করে, তখন আমি ভ্যালুটা কি দিব। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি এইখানে যদি এই ভ্যালু, এই কন্ডিশনটা বা এই স্টেটমেন্টটা আমার ফলস রিটার্ন করে, তখন আমি সেকেন্ড প্যারামিটারটা এখানে আমার কাজ করবে। ওকে, আউটপুট আসবে আর কি। তো এই হচ্ছে ইফ স্টেটমেন্টের মূল ঘটনা। আপনারা আরো বিভিন্ন স্টাইলে ইফ স্টেটমেন্টটা একটু ট্রাই করেন। আমরা নেক্সট ক্লাসে এই ইফ স্টেটমেন্ট দিয়ে গ্রেডটা বের করব। ঠিক আছে, তো গ্রেড বের করব। আহ, আজকেই চাইলে দেখাইতে পারতাম, কিন্তু আজকে দেখাইতে চাচ্ছি না। ইফ স্টেটমেন্টটা আপনারা একটু বাসায় বসে প্র্যাকটিস করেন, ভিডিওটা একটু কয়েকবার দেখেন। যাদের একটু কঠিন মনে হচ্ছে, কয়েকবার দেখলে, প্র্যাকটিস করলে দেখবেন যে ইজি হয়ে গেছে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গ্রেডটা দেখাবো, যে কিভাবে গ্রেড বের করতে হয়, ইফ স্টেটমেন্ট দিয়ে কিভাবে গ্রেড বের করতে হয়। ইফ স্টেটমেন্ট ছাড়াও কিন্তু সুন্দর, খুব সহজ শর্টকাটে গ্রেড বের করা যায়, সেইগুলো আমরা দেখব তারপরের কোনো একটা স্টেপে গিয়ে। তো ইফ স্টেটমেন্টটাকে আমরা মাল্টিপল ইফ স্টেটমেন্ট দিয়ে গ্রেড বের করতে পারি আমরা। তো আপনাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে একটা ওয়ার্কশিট তৈরি করবেন রেজাল্ট শিট নামে। সেখানে স্টুডেন্টের নাম থাকবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটা জিনিস থাকবে, হ্যাঁ, তিনটা সাবজেক্টে। তো তিনটা সাবজেক্টের টোটাল কত পাইছে সেটা বের করবেন,
অ্যাভারেজ কত পাইছে 3টা সাবজেক্টে সেটা বের করবেন, অ্যান্ড রেজাল্ট বের করবেন যে সে পাস করছে অ্যাভারেজের উপর। অ্যাভারেজে পাস করলে আপনি পাস দিয়ে দিবেন আপাতত, যদিও এটা লজিক্যাল না, আমাদের আরো চেক দিতে হবে। আপাতত হচ্ছে আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে এটা বের করবেন। এরপরে আমরা এটা নিয়ে আরো ডিপে যাব, যে ধরেন যে বাংলায় ফেল করছে, কোনো একটা সাবজেক্টে ফেল করছে, হ্যাঁ, তাহলে কোনো একটা সাবজেক্টে ফেল করছে কিন্তু অ্যাভারেজে সে পাস করে যাচ্ছে, এটাও তো ঠেকাইতে হবে, তাই না? এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আপাতত আপনারা অ্যাভারেজে যদি কেউ 33-এর উপরে পায় তাকে পাস দিয়ে দেন, আর যদি 33-এর নিচে পায় তাহলে তাকে ফেল দেখাই দেন। ওকে, তো এখানে আপনাকে ওই টোটাল এবং অ্যাভারেজ বের করার জন্য সাম এবং অ্যাভারেজ যে ফর্মুলাটা আজকে দেখাইলাম সেটা ইউজ করেন। ইফ স্টেটমেন্ট ব্যবহার করবেন পাস ফেল বের করার জন্য, ঠিক আছে? কনকাটিনেট টু ক্রিয়েট স্টুডেন্ট আইডি, মানে একটা, এই যে এখানে একটা আইডি নিয়েন, নেম, নেম তো আছে, আইডিও নিয়েন, তাইলে না সরি রোল নিয়েন, হ্যাঁ, রোল নিয়ে কনকাটিনেট এটা ইউজ করতে পারেন, যে রোল নাম্বার এবং নাম এই দুইটা মিলে আপনি একটা আইডি নাম্বার জেনারেট করবেন, ঠিক আছে? ফাইনালি রেজাল্ট শিট নামে এটাকে সেভ করবেন। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এইখানে শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা একটু ধীরে সুস্থে আগাইতে চাই, আহ, বিষয়গুলো বুঝতে চাই, সবাই যাতে বোঝেন, জিনিসগুলো একটু ক্লিয়ার হয়, তাহলেই আমাদের এই ক্লাসগুলো সবার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করেন। জি, মামুন ভাই। আসসালামু আলাইকুম ভাই, নট ইকুয়াল কমান্ডটা কিভাবে দিতে হয়? কোনটা? নট ইকুয়াল কমান্ড। ও আচ্ছা, নট ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট ইকুয়ালটা হচ্ছে এই যে এটা, এই যে এভাবে দিবেন, তাহলে নট ইকুয়ালের কাজ করবে, ঠিক আছে? জি ঠিক আছে। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।